সবার কাছে। ক্ষমা করে দেবেন আমাকে। একটি ভুল সারা জীবনের কান্না। একটি গোপন ভিডিও শেষ করে দিতে পারে একটি সাজানো সংসারকে। বিথি তুমি বলে দাও আমি কার। ঠিক একটি গানের লাইনের মতো এবার চিত্রনায়িকা মৌসুমী আসলে কার জীবনসঙ্গী? ওমর সানি নাকি চিত্রনায়ক দিজ্জল নাকি দিগবাজি খাওয়া জায়েদ খানের? হ্যাঁ দর্শক, এমন গুঞ্জনকে ঘিরে এবার বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন অভিনেত্রী কতটা না সুন্দর হলে এমন কিছু মানুষরূপী হায়নার কারণে এই সুন্দর একটি সংসার ভাঙতে পারে? কি অপরাধ ছিল এই চিত্রনায়ক ওমর সানি নামক যে মানুষটি আজ ভালোবেসে বিয়ে করে আদরে রাখত মৌসুমীকে? সেই মানুষটির কথা আজ কোনোভাবেই শুনছেন না এই অভিনেত্রী। মৌসুমী তো আগে এমন ছিল না, তাহলে এখানে মৌসুমীর রূপের অহংকারের কারণে আজ ওমর সানি সময়ের মূল্য দিতে চাচ্ছেন না এই চিত্রনায়িকা। কথায় আছে যে যতদূর পানিতে ডুব দিতে চাইবে সে ততটুকু পানিতে ভিজবে। ঠিক এই অভিনেত্রীর বেডরুমের একটি ভিডিও করা ফুটেজ এবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে সেই ভিডিওর কারণে নাকি ওমর সানিকে ডিভোর্স দেওয়ার মতো কথা বলেছিলেন এই অভিনেত্রী। এই জুটের 3 যুগেরও বেশি সময় সংসার করার পর শেষে বিচ্ছেদ নিয়ে গুঞ্জন রটেছে সামাজিক গণমাধ্যমে, যার সত্যতা না থাকলেও কথায় আছে না, যার রটে তা কিছু হলেও কিন্তু বটে। এই চিত্রনায়ক ওমর সানিকে বাংলাদেশের মতো দেশে ফাঁকা বাঁশের নিচে দেখে চলে গিয়েছে যুক্তরাষ্ট্রে এই অভিনেত্রী। সেখানে গিয়ে নতুন জীবন ফিরে পেয়েছে মৌসুমী, কিন্তু অন্যদিকে পিলে পিলে মৌসুমীকে জীবন থেকে হারিয়ে ফেলে অজরে কাঁদছে চিত্রনায়ক ওমর সানি, যার চোখের পানির দাম আসলে কেউ চাইলেও আপনি আমি কেউ দিতে পারবো না। একজন স্ত্রীকে হারানোর বেদনা আসলে যে কতটা না কঠিন সেটা একজন পুরুষে বুঝতে পারবে। এই অভিনেতা ওমর সানির ক্যারিয়ারে দামি যদি কোনো সম্পদ থেকে থাকে সেটাই ছিল এই মৌসুমী। তাকে ভালোবেসে বিয়ে করে অনেক আদরে রাখতেন এই মারাত্মক অভিনেতা ওমর সানি। ওমর সানি ও চিত্রনায়িকা মৌসুমী এই 2 যুগলের সিনেমা বর্তমান না চললেও তারা আগামী ভবিষ্যতের জন্য একটি রেস্টুরেন্ট চালু করেছিলেন। সেখানে যা আয় হবে তার টাকায় যেন তারা চলতে পারে এমন চিন্তাভাবনা করার পরেও রেস্টুরেন্টে ওপেন করে দিয়ে চলে গিয়েছেন যুক্তরাষ্ট্রে এই অভিনেত্রী। সেখান থেকে আবার দেশে ফিরল না মৌসুমী। এখন বেচারা এই অভিনেতা নিজের কষ্টের টাকায় গড়া রেস্টুরেন্টে গিয়ে নিজে খায় দায় নামাজ আদায় করেন ওমর সানি। কিন্তু মৌসুমীকে এত ভালো কাজ দেখানোর পরও ওমর সানির সংসারে আর ফেরাতে পারছেন না মৌসুমীকে এই অভিনেতা। একবার ওমরা করে এসেছেন এই অভিনেতা, দরকার পড়লে আরও একবার ওমরা করতেও প্রস্তুত। তার বিনিময়ে খোদার কাছে যাওয়া এই অভিনেতা যেন মৌসুমী তার সংসারে ফিরে আসে। ধারণা করা যায় যে এই মৌসুমীর বেডরুমের ভিডিও করার কারণেই তাদের বিচ্ছেদের ইস্যুটির সামনে এসেছে। এই চিত্রনায়ক ওমর সানি না বলে গোপনে মৌসুমীর বেডরুমের ভিডিও করার কারণে আজ অভিমান করে চলে গিয়েছে এই অভিনেত্রী মৌসুমী। আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দেবেন আমাকে। আমি চাই, আমার কয়েকটি ইচ্ছা আছে, তার মধ্যে আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায়। জানাজা হবে, কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক। অবশ্যই আমার একটা ইচ্ছে রয়েছে, আমি মারা যাওয়ার আগে আমি বড় হজ করব। বড় হজ করার ইচ্ছা রয়েছে, সেটা আমি উইশ করছি। আপনাদের সামনে দোয়া করবেন আমার জন্য, যেন আমি করতে পারি, কারণ সবার দোয়াও কাজে লাগে। আমার নিজের চেষ্টা তো রয়েছে, আবার সবার দোয়াও কাজে লাগবে ইনশাল্লাহ। সো দোয়া করবেন আমি যেন এটা করতে পারি। আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধারাক্কা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। এবং ছবি যদি সংরক্ষণ করতে হয় তবে অবশ্যই মৌসুমী আর্কাইভে আমাদের আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। সেখানে সবাই ছবি বা আমার কোনো কিছু যদি থাকে সেটা সংরক্ষণ করার জন্য জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় যে আর্কাইভে রাখলে ভালো হবে, গবেষণার জন্য প্রয়োজন আছে, তবে সেই উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষিত হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলোই আর্কাইভে জমা দেওয়া হবে, রাখা হবে, সেটা অবশ্যই ভালো উদ্দেশ্যে। এছাড়া অন্য সব ছবি আমি বলবো ডিলিট করে দিলে ভালো হয়।
এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন আমার কিছু সাংগঠনিকভাবে আমার মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে যেসব কাজ করার উদ্দেশ্যগুলো রয়েছে, আমার সব ভক্তদেরকে আমি এটুকু অনুরোধ করে যাব যে এটাকে তোমরা সচল রাখবে সব সময়ের জন্য। চলুন আজকে মৌসুমীর সাথে আমরা এই সেলিব্রিটি আড্ডা নিয়ে কথা বলবো, এবং সামনে আমাদের অনেক দর্শক আছেন, তারা অনেকে প্রশ্ন করবেন, অনেক মতামত তারা জানতে চাইবেন, সেই বিষয়গুলো আজকে দেখবেন। চলুন আমরা অনুষ্ঠান শুরু করি। মৌসুমী, তুমি তো 1983 সালে মানে বিশাল ঝড় নিয়ে চলচ্চিত্রে এসেছিল, তাই না? 93 সালে, সেটাই বলেছি, 93 সালের কথা। তো সেই ছবিটি তো আসলে এত আলোড়ন সৃষ্টি করেছিল। সত্যি তোমার ছবিটা দেখে আমি না খুব বিয়ে হয়ে গেছিলাম, যে আসলে আর কারোর সাথে অভিনয় করবো না, শুধু তোমার সাথে অভিনয় করবো ভেবেছিলাম। এই ছবিটির নাম কি ছিল বলো তো? কিয়ামত থেকে কিয়ামত। ছবির নাম ছিল কিয়ামত থেকে কিয়ামত। ওরা কেউ কেউ হতে তখন জন্মই হয়নি নাকি, এরকমই মনে হচ্ছে। আর যারা যারা দেখেছে তারা তো, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, তো তারা হয়তো খুব ভালো করে জানে যে ওই সময়টা আসলে ওই 93 সালের সবচেয়ে হিট ছবি ছিল বোধ হয় কিয়ামত থেকে কিয়ামত। তুমি এই পর্যন্ত অনেক ছবি করেছো, তাই না? মানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য কার সাথে ফিল করেছো, কোন নায়কের সাথে সবচেয়ে ভালো লেগেছে তোমার? এটা একটু আমার দর্শক জানতে চাচ্ছে। আমি আসলে আমার ফিল তৈরি করে নিই ভাই, আপনি খুব ভালো করে জানেন। আপনি নিজেও সবসময় বলেন যে মৌসুমী তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। কেন বলেন সেটা আমি জানি না এখনো, কিন্তু কোনো না কোনো কারণে তো বলেন নিশ্চয়ই। নিশ্চয়ই। আসলে মৌসুমী খুবই লক্ষ্মী একটা মেয়ে, এখন লক্ষ্মী মেয়ে বলে কিন্তু সে আজও লক্ষ্মী হিসেবে কিন্তু আমাদের দর্শকদের মাঝে বেঁচে আছে। তো সেই সূত্রে আমি বলতে যাচ্ছি, ঠিক আছে, তুমি অবশ্য সবার জন্য লক্ষ্মী ছিলে। এই পর্যন্ত যাদের সাথে তুমি কাজ করেছো, এরকম কোনো স্মরণীয় ঘটনা কি আছে যেটা তোমার হৃদয়ে মানে মাঝে মাঝে দোলা দেয়, বা তোমার মনে হয় যে এটা কি হয়েছিল, বা এটা কি হলো, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, এরকম একটা বিষয় একটু বললে আমরা দর্শকদেরকে জানাতাম। আমার শুটিংয়ের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই আমার কাছে অনেক স্মরণীয় এবং খুব আনন্দের, কষ্টের, বেদনার সব কিছু মিলে অনেক ঘটনাবহুল। তো শুটিং মানে তো একটা বিয়ের চেয়েও কঠিন কাজ। ঠিক বলেছো আসলে। তো তারপরও কিছু কিছু ঘটনা আসলে মনে দাগ কেটে যায় আমাদের জীবনে। তেমন অনেক ঘটনা আছে, যেমন বান্দরবানে একবার আমার মনে আছে শুটিং করতে গেছি খুব শখ করে, কারণ খুব পাহাড় আমার খুব পছন্দ। তো ওইটা আবার সবচেয়ে উঁচু পাহাড়, চিম্বুক পাহাড়ের নাম শুনেছি। তো আমার খুব উৎসাহ যে ওখানে শুটিং করতে যাচ্ছি, কিন্তু ওখানে যে কি হয় আমি তো জানি না। মানে খুব তখন তো টিনেজ, আমি অতটা বোঝার বয়স আমার হয়নি, আসলে বুদ্ধি জ্ঞান অত হয়নি। তো আমরা গেলাম শুটিং করতে, যাওয়ার পর হচ্ছে যে ওখানে বোধহয় লোকাল শান্তি বাহিনীদের সাথে আমাদের ইউনিটের বোধহয় কোনো কারোর কোনো ঝামেলা সৃষ্টি হয় ওই সময়, শুটিং এর সময় বা আগে এরকম। তারপরে তো আমরা যখন রাতে মাত্র ঘুমাতে গেলাম সবাই, তখন শুনলাম যে এরকম আমাদের এক্ষুনি শিফট করতে হবে। কি জন্য ওরা আমাদের পুরা চারিদিক থেকে ঘেরাও করে ফেলছে। তাই নাকি? মাই গড। তো সেই চিম্বুক পাহাড় আমি শুটিং করেছিলাম একদিন মাত্র, আর বাকি শুটিংগুলো আমরা করতে পারিনি, আমরা পালা চলে আসলাম। রাতে শিফট করেছো? রাতে শিফট করেছি, রাত 3টার সময়। আমি মৃত্যু মুখ থেকে তোমরা বেঁচে এসেছো, তাই না? হ্যাঁ, আমার মনে আছে যে আমাকে ওরা কি যেন দিয়ে ঢেকে ঢেকে ভালো করে একদম এমন ভাবে নিয়ে গেছে, ওদের চোখের সামনে দিয়ে ওরা বুঝতে পারেনি। ওদের লোকাল পিপলরা আমাদেরকে হেল্প করেছিল। আচ্ছা। ওদের সাথে আমাকে ওদের মাঝখান থেকে নিয়ে যায়, ওদের ভিতরে রেখে নিয়ে চলে গেছে না? হ্যাঁ, আগে ইউনিট থেকে গেল আমাদের প্রোডাকশন। ওরা, আমি এখনো সেলুট জানাই যে ওরা আসলে অনেক সাহসিক পদক্ষেপ নিয়েছে যে আমাদেরকে জাস্ট সেভ করার জন্য। তো ওরা চিন্তা করলো যে লোকাল যারা ছিল তাদের মাঝখানে আমাকে ওদের পারিবারিক লোকজন বা ওদের লোক জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ, ওদের একজন বানিয়ে নিয়েছে, ওদের একজন বানিয়ে দিল। তারপর আমাকে ওদের মাঝখান থেকে পাস করে দিল ওই রাতেই। তারপরে গাড়ি ছিল একটু দূরে, ওই গাড়িতে আবার উঠে তারপর চলে আসলাম। বিষয়টা কখন জানতে পেরেছিল যে এরকম একটা ঘটনা হয়েছে? আমি তো ঘুমের মধ্যে ছিলাম, আমি তো জানি না, আমাকে বললো পরে জানতে পারলাম সব ঘটনা। তাহলে তো আমরা সত্যি দর্শক, আমরা একটা সুন্দর নায়িকাকে হারিয়ে ফেলেছিলাম অলমোস্ট। তো রাখি আল্লাহ মারেকে বাঁচিয়ে ফেলেছে, এই জন্য আমরা অনেক ছবি তার দেখতে পেয়েছি।
মানে আপনাদেরকে অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছে। আচ্ছা মৌসুমী, তোমার জীবনে কোনো আনন্দের কোনো ঘটনা আছে চলচ্চিত্রে, যে কোনো কাজ করতে গিয়ে তুমি এত আনন্দিত হয়েছো, সেই বিষয়গুলো একটু যদি বলতা দর্শককে। আমি আমার কাজটাকে খুব এনজয় করি। আচ্ছা, আমি আগেই বলেছি যে আমি প্রতিদিনই আমার ঘটনাবহুল, প্রতিদিনই আমার স্পেশাল আনন্দের। একটা দিনের কথা এরকম কোনো আছে কি? ওইরকম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আচ্ছা। অনেক ভালো ভালো সময় গেছে আমার জীবনে। যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি সাগর পাড়ে শুটিংগুলোতে। আচ্ছা, বেশি কষ্ট হয়, কিন্তু ওই সাগর পাড়ে যে বিকালবেলা ভাত খাওয়ার যে হ্যাঁ, ওইটা তো আনন্দের মোমেন্টটা, ব্যাপার আসলে। এটা আমার শুটিং এর পরে, হ্যাঁ, আমি ওখানে খুব বসে মিস খাওয়াটা করি। আসলে খুবই আনন্দের। সব কাজ শেষ হওয়ার পরে সূর্যটা ডুবে যাচ্ছে, আর আমরা খাচ্ছি আমরা বসে আমরা বসে খাচ্ছি ফ্রেশ ওয়েদারে, না সাগর পাড়ে বসে খাবার বেড়ে দিচ্ছে আমাদের সবাইকে, ফুল ইউনিট এরকম করে বসে, তারপর আমরা হ্যাঁ, খাই, এটা খাওয়া দাওয়া তার মধ্যে মধ্যে গরম গরম করে দিচ্ছে, গরম তাই না? করে দিচ্ছে সামনেই, খুব ভালো লাগছে, ভালো লাগে কিন্তু, হ্যাঁ? পিকনিক না। হ্যাঁ, আর ডালটা খুব ভালো লাগে, তখন মনে হয় স্পেশাল ডাল জীবনটা খাচ্ছি। এত সুন্দর, সবসময় যে জীবনটা এমনই থাকতো। আসলে সেই দিনটা ফুরিয়ে গেল খুব দ্রুত। আচ্ছা মৌসুমী, তুমি এই পর্যন্ত কতগুলো ছবি করেছো? 200-র উপরে হবে। 200-র উপরে না? হুম, হুম। অনেক ছবি ঠিক করেছো। সঠিকটা আমি জানি না, কিন্তু 200-র উপরে। এই ছবি করতে করতে এসেই তো নিজের জীবন সঙ্গীকে বেছে নিয়েছিল না? ওরকমই আসলে বিষয়টা। কোথায় দেখা হয়েছিল প্রথম, বলো তো? আমাদের বাসায় প্রথম দেখেছি তাকে হলে, আমি হলে, সিনেমা সিনেমা হলে? হ্যাঁ, তার আচ্ছা। ছবি দেখতে ও, গেছি। তার ছবি দেখেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে? চাঁদের আলো দেখতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক তারপরের দিন দেখলাম যে আমাদের বাসায় গেস্ট আসছে, শেখ নজরুল সাহেব। আচ্ছা তো শেখ নজরুল ইসলাম হচ্ছে আব্বুর ফ্রেন্ড। আচ্ছা, আব্বু বললো যে আমার ফ্রেন্ড আসছে, হ্যাঁ হ্যাঁ, আর সাথে ওনার এক ছেলেকে নিয়ে আসছে, একটু আসো, তোমার সাথে একটু হাই হ্যালো করবে। আচ্ছা ঠিক আছে, বলে একটু সালাম দিয়ে যাও। ঠিক আছে। তো আমি কলেজ থেকে মাত্র আসছি, ঠিক তার আগের দিনই আমরা আবার ওমর সানির ছবি দেখে আসলাম হল থেকে। তো আর সেই বাসায় চলে এসেছি। আমি তো জানি না, তো আমি গেলাম সালাম দিতে। আসলে উদ্দেশ্যটা আঙ্কেলের ছিল যে উনি যে পরের যে ছবিটা করবে, চাঁদের হাসি না কি যেন একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছবিতে আমাকে উনি নিতে চাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, এর আগে একদিন এসে দেখে গেছেন, আমি মডেল হচ্ছি মাত্র। হুম হুম হুম, তো ওই ওনার কাছে ওই মডেল হিসেবে ওনার যে ছবিগুলো ওনার কাছে ছিল বা উনি কালেক্ট করেছেন, দেখে ওনার কাছে খুব ভালো লাগছে। তো ওই জন্য আর কি সানির সাথে ডিসকাস করছে, সানি বলছে হ্যাঁ চলেন দেখে আসি। আচ্ছা তো ওই জন্য দেখতে আসছে, বেসিক্যালি আমাকে দেখতে তার আসছে, আমি তো আর জানি না। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হলো ঘটনা? তো আমি গেলাম, একটু হাত মুখ ফ্রেশ হয়ে জাস্ট আমি গেলাম, আঙ্কেলকে সালাম দিলাম, ওনাকেও সালাম দিলাম। তো উনি আবার আমি দরজা দিয়ে ঢোকার সময় উনি ব্যাক টু বসা ছিলেন। সানি ব্যাক টু সানি বসেছিল, সাহেব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সালাম দিলে উনি আবার একটু ঘাড় ঘুরে এরকম করে তাকান। ও যেভাবে দেখে থাকে, আমি ওরা ভূত দেখলাম মনে হলো, যে এই লোককে আমি কালকে দেখে আসছি হলে, আল্লাহ মাপ চাই, যে আমি তাকায় আছি এরকম করে। তো দেখে এরকম করে আবার ঘাটটা ঘুরে ফেললো, ভাব নিল আর কি। হ্যাঁ, একটু ভাবতে নিত কিন্তু তো তখন। ভাব নিচ্ছে, এই জন্য আমি আর সামনে যেয়ে বসি নাই, আমি ওইখানেই দাঁড়াইছিলাম, ব্যাক টুই দাঁড়াইছিলাম, যাতে আচ্ছা। আমাকে। তো ওখান থেকে আঙ্কেলের সাথে কথা বলে বসো, বসে এসে বসো মা, আঙ্কেল ডাকলো। তো আমি বললাম যে না, আমি আসতেছি, একটু কাজ আছে, একটু আসতেছি বলে আমি কেটে পড়ছি। ওর সামনে আর আমি যাইনি, ও আমাকে এক ঝলকই দেখছে, আর দেখেন ওই এক ঝলক। এক ঝলক। আচ্ছা, তারপরে কি হলো, পরবর্তী ঘটনা কি হলো? পরবর্তী দেখা হয়েছে আমাদের ছবির শুটিং এ, মানে ছবি করতে আসছি যখন আমি ফিল্মে কেমন থেকে কেমন, তখন সেকেন্ড ছবিতে দেখলাম যে ওই দোলা ছবি যখন শুটিং হবে, তখন দিলীপ সোম এসে বললো যে শোনো, একটা হিরো তোমার জন্য ঠিক করছি, ওরা তো প্রডিউসার খুব গরিব, হুম হুম, তো যা বলে থাকে প্রডিউসার সাধারণত। হ্যাঁ, একটা ছোট করে একটা পেমেন্ট দিয়ে একটা ছেলেকে আমরা ঠিক করছি। তো কে? তো বললো যে এরকম ওমর সানি। আমি মনে মনে বললাম যে ওনাকে তো আমি দেখছি, চিনি। আচ্ছা, ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে। তারপর শুটিং করতে গেলাম, ওই শুটিং করতে যে ফার্স্ট পরিচয়, দেখা, কথা, এই। মানে ওইখানেই ফাইনাল হয়ে গেল? না না না, ওখানে তারও অনেক পরে, অনেক পরে? ওখান থেকে আমাদের ঝগড়াই শুরু হলো ওখান ও, থেকে। ঝগড়া শুরু হয়ে গেল? আচ্ছা আচ্ছা। ঝগড়া মানে এরকম, ও মানে শুটিং এ যাওয়ার পর যেটা হতো যে আমি যেরকম চাইতাম উনি ওরকম চাইতো না, উনি আর রকম Opposite করে টা চাইতো। চাইতো, হ্যাঁ।
আমার আবার ওটা পছন্দ হতো না, এটা নিয়ে একটু দুজনে মন কষাকষি হইতো আর কি। আচ্ছা, তো যদি ডিরেক্টর আমার কথা শুনতো তো ওনার লেগে যেত। তো কখন আর তোমার আমার একটু ইয়ে ছিল, ঝামেলা ছিল কিরকম, আমি আবার আমার মতন আমার ধ্যানে থাকি। আচ্ছা আচ্ছা লাইক মনে করেন আপনি খান না, আমি তো জিজ্ঞেসই করলাম না, তো আপনি তো আমার জন্যই ওয়েট করছেন, আমি জানি না। মানে এটা অনিচ্ছাকৃত হ্যাঁ, হতো, তখন আপনার সামনে হয়তো আমি খেতে চলে গেলাম। অথচ সে কিন্তু বসেছিল, তাই না? এরকম ঘটনা এটাতে ঘটেছে। সে অভিমান করে গাল ফুলায় থাকতো। তারপর হয়তো সে শুটিং শেষ আমার জন্য ওয়েট করতেছে যে ঠিক আছে একসাথে যাব। আমি হয়তো খেয়ালই করলাম না, আমি হয়তো দুইটা গেছে। গাড়িতে, সে ওয়েট করতেছে, আমি হয়তো অন্য গাড়িতে চলে গেছি না বলেই। না বলে। তারপরে মিলনটা কিভাবে হলো বলো? দেখ এসব নিয়ে লাগতো আর কি আচ্ছা। কথা, তো আমিও কথা বলতাম না, শুটিং করতাম একসাথে কিন্তু কেউ কারোর সাথে কথা বলতাম না। পরে যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ও, সেইটা কখন, সেটা বলো। ওটা দর্শক অপেক্ষা করছে তোমার চূড়ান্ত পিড়িটাতে, যে পিড়িতে বসে তোমাদের। পরে ফ্রেন্ডশিপ হয়ে যায়, মুক্তি সংগ্রাম ছবি করতে যাই, ও আচ্ছা, তখন আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপ হয়। এটা কি হান্নান সাহেবের শো ছিল? না, এটা ছিল উত্তম আকাশের। উত্তম আকাশ। উত্তমদার কারণেই হয়েছে আর কি, উত্তমদা আচ্ছা। খুব ফ্রেন্ডলি একজন মানুষ না। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত ফ্রেন্ডলি একদম। তো ওরা খুব একটা ভালো একটা গ্রুপ ছিল, সবাই খুব ফ্রেন্ডলি ছিল, তো আমার সাথে ফ্রেন্ডলি হয়ে গেল, তখন আর কি আমিও একটু ইজি হয়ে গেলাম আর কি। কারণ আরেকটা কারণ হচ্ছে যে ওনার সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না, আচ্ছা, পজিটিভ ধারণাগুলো ছিল না, কারণ ওনাকে দেখলে বোঝা যায় না। একটাই ধারণা ছিল পজিটিভ, উনি মানে ব্যাড কোনো ইয়ে নাই, অ্যাটিটিউড ছিল না, অ্যাটিটিউডটা ছিল না। এটা ভালো লাগতো। এটা একটা পজিটিভ ইয়ে ছিল যে উনি কখনো আমাকে ধরলে বা কোনো কাজ করার সময় কোনো কিছু বললে বা আমি বসে আছি উনি পাশে এসে বসলে আমার কাছে আনইজি লাগতো না, আচ্ছা। মানে মনে হতো যে ভালো। ঠিক আছে উনি প্রোটেক্টিভ, এটা মনে হতো। আর বাট ওনার সাথে কথা কাজের মিল হতো না আমার কখনোই। আমি এ বললে উনি বলতো জেড, তাই একদম উল্টা এরকম। তো মানে যেদিন তোমাদের পিড়িতে বসলা না, সেদিন তোমার কেমন লেগেছিল যে তোমরা একজনের মধ্যে আবদ্ধ হচ্ছ, যেটা নাকি আমাদের ধর্মীয় বিষয়? কি জানি ওটা কিভাবে হলো আমার ঠিক এখনো মাথায় ঢুকে না। আমি ওই মাঝে দিনের মাঝে- কথা কি কিছু মনে পড়ে যে ওই সময়টা কেমন লাগছিল তোমার? হ্যাঁ সেটা তো ডেফিনেটলি মনে পড়ে, কিন্তু ওটা কেন আমি রাজি হলাম সেটা মনে পড়ে না আসলে। আচ্ছা আচ্ছা, যেটা মনে পড়ে যে আমাদের একটু প্রেম, হয়েছিল না প্রেম হবে হবে একটা ভাব, ও জাস্ট কেউ কাউকে বলিনি এখনো। হ্যাঁ, ভিতরে আছে। তো আমাদের তো অনেক ছবি একসাথে, আর আব্বু আম্মু তো একটু ওদের ওর চাল চলনের সাথে অতটা ইয়ে ছিল না আর কি, জানা ছিল না। মানে অতটা জানতো না বা আমরা জানতাম না। তো হুট করে পেপার পত্রিকাতে যখন সে বলল যে আমি মৌসুমীকে ভালোবাসি, তখন এটা সবার জন্য একটা ইয়ে লাগলো না। হ্যাঁ, একটা কেমন হয়ে গেল। তো সবাই ভাবলো যে তাহলে তো মৌসুমীর সাথে নিশ্চয়ই আছে কিছু। বাসাও আমাকে ভুল বুঝলো, সাংবাদিক মহল আমাকে ভুল বুঝলো, হ্যাঁ, পুরো লেখালেখি আওলাদ হয়ে ভাইরা গেল। থেকে হ্যাঁ, শুরু করে অনেক লেখালেখি হলো কিন্তু। হ্যাঁ অনেক লেখালেখি হলো, এবং আমি সবার কাছে কালার হয়ে গেলাম, প্রডিউসার ডিরেক্টর সবার কাছে। তখন আমার খুব মেজাজ খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছিল। খুব মেজাজ খারাপ হয়েছিল। তারপরে যে সংখ্যাটা বের হলো, তো আমি তখন আবার বললাম যে সে আমাকে ভালোবাসলে আমার কি, আমার তো কিছু না, তো ইন্টারভিউ দিয়ে দিলে আমি তাকে ভালোবাসি না, ডিভোর্স। এটা বলে দিয়েছো? ও মাই গড। তারপরে তো এটা বলার পর সে খুব মাইন্ড করছে যে ঠিক আছে আমি না হয় বলে ফেলছি ভালোবাসি, সে তো আমাকে ভালোবাসে, সে মিথ্যা বললো কেন? আচ্ছা, সে তো বলতে পারতো, এরাও তো যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কেন বললো যে ওমর সানি আমাকে ভালোবাসলে আমার কিছু আসে যায় না, আমি তাকে ভালোবাসি? এটা সে মাইন্ড করেছে। সে খুব মাইন্ড করছে, সে আমার সাথে সব ছবি টাকা ফিরাই দিছে সবাইকে। ও সব টাকা ফিরাই দিছে? হ্যাঁ, সে আমার সাথে আর কোনো ছবি করবে না। এই পর্যায়ে চলে গেছিল? হ্যাঁ, এখন আচ্ছা। সে কোনো পেন্ডিং শুটিংও করবে না, শুটিং বন্ধ করে সে কই জানি গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে পুরো না? মানে দেওয়ানা হয়ে গেছিল তো তোমার জন্য। তারপরে কি হলো? তারপরে কি আবার আমার দোষ, আমাকে নত হইতে হইলো। তখন হচ্ছে এজিমিন্টু সাহেব আমাকে বুঝাইলো, ঝন্টু আঙ্কেল বুঝাইলো, শফি আঙ্কেল, সবাই আমাকে ধরলো একসাথে এসে, আব্বু টাব্বু সবাই এসে বললো। তো যে আমাকে বললো যে দেখো তোমার যদি ভালো নাই লাগে তুমি নর্মাল থাকো, তার সাথে নর্মাল থাকো, আর কোনো অ্যান্সার দেওয়ার দরকার নেই তোমার, তুমি জিনিসটাকে একটু টাইম ইজি করার জন্য বললো। ইজি করো, একটু টাইম নাও, নাটা কিছু করার দরকার নাই, মানে ওর বুঝছে না বলে তো ঝামেলা। তখন আমাকে নতুন করে একটু তাকে আবার সমীহ করে কথা বলা বা এই করা শুরু করলাম, এসে খুঁজে বের করতে হলো আমাকে
ও, তুমি খুঁজে বের করেছো? হ্যাঁ, আমি জানতাম কোন সোর্স থেকে তাকে পাওয়া যাবে, খুঁজে বের করে। অনেক গোয়েন্দাগিরি করতে হয়েছে তোমাকে, তাই না? তারপরে সে যখন আবার সামনাসামনি আসলো, তো এই হচ্ছে সরি টরি বলে তাকে আনা টানা সব ঠিকঠাক করে বললাম যে না আসলে আমি লাভ করি, কিন্তু কিছু করার নেই, সিচুয়েশন তো এরকম না, কেউ তো মেনে নেবে না বিষয়টা। এরকম করে আমাদের আরো 2-1 মাস গেল, আচ্ছা। কিন্তু হঠাৎ করে কে বা কারা তাকে একটু ব্রেন ওয়াশ দিচ্ছে যে ও তো তোমাকে ঘোরাচ্ছে, তোমাকে বিয়ে করবে, অ্যাক্টিং করতেছে। এটা বলেছে? হ্যাঁ, এটা ভিতরের খবর, হ্যাঁ, হ্যাঁ। ছবিগুলো শেষ করার জন্য তোমার সাথে অ্যাক্টিং করতেছে। তখন সে আবার বেঁকে বসছে। ও তো এমনি এরকম সরল সহজ কিন্তু, তাই না? খুবই সহজ সরল। সহজ সরল? আমিও সহজ সরল না, আমি তো এত ট্রিক বুঝি হ্যাঁ, না। তুমিও সহজ সরল, তোমার দুজনেই এখন একই রকম। ও হচ্ছে ইমোশনাল হয়ে ও উল্টাপাল্টা করে, যা করে সেগুলো তো আমি নিতে পারি না। আমি বেশি ভালোবাসাটা সে নিতে পারি না, আমার একটু প্রবলেম। আচ্ছা, মানুষের কোনো অনুভূতি বেশি বা কান্না বা দুঃখ কোনো কিছু আমি নিতে পারি না। মানে আর খারাপ লাগে। সুখটা ভাল লাগে দেখতে, মানুষের সুখ সৌন্দর্য দেখতে ভাল লাগে, কিন্তু কারো কষ্ট দুঃখ এসব দেখলে আমার অস্থির লাগে। তার মানে কি আমি পালাই যাই এখান থেকে। আচ্ছা, আচ্ছা। তো ওরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে মিলনটা কি করে হলো? তখন আমার শাশুড়ি বললো যে মা শোনো, একটা কথা বলি, এত কিছুর দরকার নাই, তোমরা তো দুজন দুজনকে ভালোই বাসো, তো আমি চুপি সারে তোমাদের বিয়ের ব্যবস্থা করি। ও এর মধ্যে সে বললো কি 4 দিনের মধ্যে বিয়ে না করলে সে থাকবেই না দেশে, পালায় যাবে, মানে আবার আগের পরিস্থিতি হবে আর কি। ও সেটা করবে? ছেড়ে দিছে। তো এখন 4 দিন হয়ে গেছে, 4 দিন পার হয়ে গেছিল? 4 দিন পার হয়ে গেছে। পরে আমার শাশুড়ি ডাকছে যে শুটিং থেকে একটু আসবা মা, গাড়ি পাঠাইছে। তারপরে আমি ব্রেক টাইমে গেলাম, যার পর দেখি একটা হুজুর মৌলবী ওখানে বসা? হ্যাঁ, তারপর? তারপরে কি কামা পরে বিয়ে দিল। কবুল বলে ফেললা? হ্যাঁ, আমি কি তালে তালে বলছি আমি জানি না, আমি এটাই বললাম যে আমি তখন ও কেন করছে আমি কেন করছি আমরা জানি না, মা বলছে আমরা করে ফেলছি। এটাই? হ্যাঁ, বাহ, তো সে কাউকে বলবো না, কিছু না, কাউকে কেউ জানবে না। তা আসলে কেউ জানে নাই, কিন্তু বাবা মা জানতো না? তাই? তাহলে আমার শাশুড়ি জানতো শুধু শাশুড়ি জানতো? আর আমার মামা শ্বশুর। তো কোন পর্যায়ে যে তোমরা এটা প্রকাশ করেছো? এরপর হচ্ছে আমার বেবি যখন আসলো, ও, প্রেগনেন্ট হয়ে গেলাম, তখন না? তখন হচ্ছে আমি চাইলাম বাচ্চাটা রাখবো, তখন হচ্ছে রিসেপশনের আয়োজন করা হলো। বাহ, একসাথে দুটো কাজ। শুধু দর্শক, আসলে মৌসুমীর কথাগুলো শুনে খুব ভালো লাগলো যে আসলে খুব লক্ষ্মী মেয়ে, পৃথিবীতে কাউকে ফাঁকি দেওয়ার ইচ্ছাও তার ছিল না, দেয়নি। যাকে বেছে নিয়েছে তাকেই সে মানে বিয়ে করেছে, তার সাথে সংসার করছে আজও, এটা ভালো লাগে। আচ্ছা মৌসুমী, আরেকটা কথা তোমাকে আমি জানতে চাচ্ছি, যে ছোটবেলায় কি তুমি জানতে যে তুমি চলচ্চিত্রে আসবে বা এরকম কোনো ইচ্ছা ছিল কি? তো আসার কখনোই কাহিনীটা তো না। বললো না দর্শকদেরকে, যে কিভাবে ফিল্ম এত বড় কাহিনী আমি কি করে এত ছোট্ট ছোট করে করে বলো। শেষ করবো? না, একটু ছোট করে বলো যে তোমার এই শুটিং এর অফারটা কখন তোমাকে দেওয়া হয়েছিল, যে একটা ছবিতে আমি অ্যাড করলাম না একটা স্প্রিং হ্যাঁ, রেঞ্জ একটা অ্যাড করেছিলে? শ্যাম্পু, ভেরিলি স্প্রিং রেঞ্জ শ্যাম্পু, আর হচ্ছে স্কিন কেয়ার ক্রিম আচ্ছা, স্কোয়ারের। তখন হচ্ছে সোহান ভাই ওটা দেখেছিল, তো সোহান ভাই তখন কেমন থেকে কেমতের হিরো হিরোইন খুঁজতেছিল। হ্যাঁ, তো ওই মোমেন্ট হচ্ছে আমাকে যখন খুঁজে খুঁজে সোহান ভাই অফার দিল, গুলজার ভাই সাংবাদিক সিনেমা পত্রিকার, আচ্ছা, আচ্ছা। গুলজার ভাইকে বললো যে তুমি এই মেয়েটাকে খুঁজে বের করো, ওর একটা নাও, ইন্টারভিউ নাও, আর আমি তোমার সাথে যাব বন্ধু হিসেবে, পরে যে দেখবো ফটোশ্যুটটা দেখবো, ফটোশ্যুট দেখলে বুঝবো মেয়েটা কতটুকু বুঝবো ট্যালেন্ট বাকি। তো গুলজার ভাই ইন্টারভিউ নিতে গেছে ফটোগ্রাফার নিয়ে, তো সোহান ভাই বন্ধু হিসেবে ঢুকে গেছে ঢুকে গেছে সাথে। না? আমার বন্ধু আসলে কোনো প্রবলেম, আচ্ছা, তো কাজের মাঝখানে তো বললাম ঠিক আছে, প্রায় শেষের পর্যায়ে, হ্যাঁ ঠিক আছে। তারপর ওটা ফটোশ্যুট শেষ হলো, তারপরে আবার উনি ইন্টারভিউ নিলেন, উনি আবার পাশে বসে বসে এরকম শুনছেন আমি কি বলছি, শুনে টুনে উনি ডিসিশন, ওখানেই ডিসিশন নিয়েছে যে হ্যাঁ আমি মেয়েটাকে দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা। এইটা ছিল ওনার মানে হিরোইনকে সিলেক্ট করার ইন্টারভিউ, ওই দিনই ওইখানে আমার ইন্টারভিউ হয়ে যায় আর কি। অলরেডি ইন্টারভিউ করে ফেলছে না? না, ওই আমি যে ইন্টারভিউ করলাম সিনেমা পত্রিকাতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা দেখে সোহান ভাইকে যে নায়িকা হিসেবে যে অডিশন দাও যে পর্বটা, ওটা হয়ে গেল সেটা বললাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই তো শুরু হলো নাকি? হ্যাঁ, তারপর হচ্ছে আমাকে অফার করলো সোহান ভাই, তখন আমি বাসায় তো আর রাজি না, কারণ মডেলিংয়ে করতে দিতে চাচ্ছিল না,
পড়ালেখার ক্ষতি হবে, তারপরে বেশি চালাক হয়ে যাব, অনেক কথা, আম্মু অনেক কথা বলে। তো এইসব কারণে তো কেউ রাজি হচ্ছিল না। তো এই কারণে আরও সিনেমার কথা আরও সাহস পাচ্ছিলাম না। তারপরে যখন বললো, তারপরে কিভাবে যখন সালমানকে পাওয়া গেল, তখন আমার হঠাৎ সাহস চলে আসছে। দিন আমাদের হিরো হিরোইন রেডি, সব রেডি, তাহলে এখন বাসা থেকে দিবে না কেন? তাহলে আমি বললাম যে যদি না দাও তাহলে আমি নিজে নিজে যে করে ফেলবো এটা, একদম বলে দিয়েছো। তখন হচ্ছে আম্মু তখন খুব মাইন্ড করলো, আমার সাথে কথা বন্ধ করে দিলে। আব্বু তখন সাপোর্ট করলো, বলে আচ্ছা ঠিক আছে করুক, একটা করতে চাচ্ছে করুক। আর আনন্দমেলার সিনেমা লিমিটেড তো অনেক ভালো রেপুটেশন, বললো যে আমি এটাও খবর নিয়েছি, খুব ভালো, ওনারা খুব ভালো, তো করুক একটা ছবি, একটা ও যেহেতু এই লাইনে কাজ করছে, একটা দুটা স্মৃতি হিসেবে একটা থাকুক, আর ওর ভিতরেও একটা অভিজ্ঞতা থাকবে, ওর ভিতরে নাহলে সারা জীবন ভাববে যে ওটা করলে বোধহয় ভালো হতো। বাই চান্স যদি ভালো হয়ে যায় ভালো, না হলেও ওর একটা আফসোস থাকবে না যে ও ট্রাই করছিল। কাব্য একটু স্বাধীন চেতাই ছিলেন, তো সাপোর্ট করলেন, সেই কারণে পরের ছবিটা করা হয় আমার। আচ্ছা, আমরা তো তোমার কথাই শুনলাম। আচ্ছা, বর্তমান চলচ্চিত্র নিয়ে তোমার কোনো ভাবনা আছে কিনা, বা তুমি কোনো কিছু চিন্তা করছো আমাদের চলচ্চিত্রের অবস্থা বা কি করা উচিত, এটাকে কতটুকু আমরা কি করতে পারি, এ ধরনের কিছু চিন্তা করছো কি তুমি? আসলে এটা একক কারোর চিন্তাতে তো চলচ্চিত্র আগাবে না। তো তোমার দেশে কি মনে হচ্ছে? আমাদের সমস্ত সংগঠনগুলো এবং সরকারি তৎপরতায় আমাদের এখন যে হলের রেনোভেশনের কাজগুলো চলছে, এটা একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ভালো ভালো ফিল্মগুলো দাঁড়াতে পারছে না, এবং কিছু ভালো ফিল্ম অপেক্ষায় আছে, তারা রিলিজ করবে, সময়ের অপেক্ষায় আছে যে হলগুলো আসলে, সেই পরিবেশ ফিরে আসলে আবার ছবি রিলিজ করবে। এই জায়গাটা একটা ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে আমাদের। যেমন আর্টিস্টের স্বল্পতাও দেখা দিচ্ছে, ব্যবসার একটা মার্কেট কিন্তু আস্তে আস্তে ঘুরে ইউটিউবের দিকে চলে যাচ্ছে, টিভি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই হার্মফুল। তো এখন হলটার উপরে আসলে ডিপেন্ড করছে যে সিনেপ্লেক্সগুলো হলে অ্যাটলিস্ট কম বাজেটের ছবিও ভালো ব্যবসা করা সম্ভব হবে। কারণ এখন ওই যে বিগ বাজেটের ছবি হলেই যে শুধু দেখবে দর্শক তা কিন্তু না, সাবজেক্টের উপর যেতে যাচ্ছে। ভালো ভালো সাবজেক্টের ছবিগুলোই দর্শক পছন্দ করছে, ইয়াং জেনারেশন পছন্দ করছে। ইয়াং জেনারেশনের ছবি দেখার পয়েন্ট অফ ভিউটা বদলে গেছে। আমাদের আগের এইসব যে ছবির গল্পগুলো ছিল, সেখান থেকে আমরা ইমোশনটা নিয়ে আসতে পারি, তুলে ধরতে পারি, আমাদের সংস্কৃতিগুলো তুলে ধরতে পারি, কিন্তু এই ছবির পরিচালনার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা এখন আর যাবে না। অবশ্যই ওই গানগুলো, ওই ইমোশনগুলোকে রেখে নতুন করে প্রেজেন্টেশন আনতে হবে, সেটা ডিরেকশনেও হোক, কালারে হোক, এবং গল্পের মধ্যে গল্পগুলো খুব মডার্ন হতে হবে, খুব সমসাময়িক গল্প হতে হবে।